হ্যালো এভরিওয়ান, পিএইচ ক্লাসেসে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের প্রজেক্ট বিষয়ে। ঠিক আছে? আমরা কিভাবে আমাদের প্রজেক্টগুলো তৈরি করব। আমাদের প্রতিটি ক্লাসে বিভিন্ন যেগুলো আমাদের মাধ্যমিক লেভেল বা উচ্চ মাধ্যমিক লেভেলের যতগুলো ক্লাস রয়েছে, প্রায় ম্যাক্সিমাম ক্লাসে সমস্ত বিষয়ে আমাদেরকে এই প্রজেক্টটা তৈরি করতে হয়। তো এখানে আমরা চলো জেনে নিই যে আমরা এই প্রজেক্টটা কিভাবে বানাই। ঠিক আছে? তো দেখো, এখানে আমি একটা তোমাদের সামনে প্রজেক্টের ডেমো রেখেছি। ঠিক আছে? তোমরা চাইলে এর থেকে এখানে দেখে নিতে পারো। দেখো, আমাদের প্রজেক্ট করতে গেলে আমাদের বেশ কিছু জিনিস নিয়ে আমাদের জানতে হয়। তো প্রথমে সবার প্রথম পেজ যেটা আমরা সবাই জানি, সেটা কি কভার পেজ, তাই না? আমাদের কি পেজ? কভার পেজ। তো আমরা সবাই জানি যে ফার্স্ট যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কি কভার পেজ। এরপরে দ্বিতীয় নম্বর পেজ যেটা থাকে সেটা কি কৃতজ্ঞতা স্বীকার। 3 নম্বরে থাকে আমাদের সূচিপত্র এবং সূচিপত্রের পরে থাকে বিষয়, মূল বিষয়। আর এই মূল বিষয়টা শুরু হয় কি থেকে? ভূমিকা, ভূমিকা। আর এই বিষয়ে যা যা আছে আর শেষ হয় আমাদের উপসংহার। এই উপসংহার নিয়ে আমাদের কি হয় না, শেষ হয়। তাহলে এই হচ্ছে আমাদের একটি প্রজেক্টের যে ফরম্যাট, যে আমাদের প্রথমে কভার পেজ লিখতে হবে। ঠিক আছে? আমাদের প্রথমে কি না কভার পেজ বানাতে হবে, তারপরে কৃতজ্ঞতা স্বীকার, তারপরে সূচিপত্র, তারপরে আমাদের মেন যে টপিক রয়েছে মূল বিষয়, সেটা মূল বিষয়ের প্রথমে কি থাকবে না ভূমিকা থাকবে এবং শেষে কি থাকবে? উপসংহার থাকবে। বোঝা গেল? এবার তোমাদের সামনে আমি একটি প্রজেক্টের ডেমো তুলে রেখেছি। ঠিক আছে? তোমরা চাইলে এর থেকে যদি কারো মিলেও যায় তোমরা সেটাই লিখতে পারো, অথবা তোমরা নিজের মতো করে করতে পারো। তো এখানে আজকের যে টপিকটা রয়েছে একটু আমি বলে রাখি, যে আজকের যে টপিকটা আমি রেখেছি তোমাদের সামনে, এটি মূলত দুটি টপিক নিয়ে। ঠিক আছে? দুটি টপিক, দুটি বিষয়ের। কিন্তু এখানে দুটি বিষয়কে একটি বিষয় করেই উল্লেখ করা হয়েছে। তাই আমরা উপসংহারে এই দুটি বিষয়ের উপসংহার একবারই লিখব। ঠিক আছে? চলো শুরু করা যাক। দেখো, আজকে আহ, তোমরা সবাই জানো যে এরকম আমাদের কি হয় না একটা বর্ডার, আমাদের এই একটা বর্ডার বানাতে হয়, তাই না? সুন্দর করে যাতে আমাদের অ্যাট্রাকটিভ লাগে। এবার ফ্রন্ট পেজ, এটা ফ্রন্ট পেজে একটা ডেমো। এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে ফ্রন্ট পেজে এখানে কি রয়েছে, এটা স্কুলের নাম, আমরা কোথায় পড়ি সেটার নাম এখানে লেখা থাকবে। ঠিক আছে? স্কুল নেম। এরপর আমাদের কোন বিষয়ের উপর আমাদের টপিক, এটা সেটা। তারপর নিজের নাম, কোন শ্রেণীতে পড়ো, রোল নম্বর কত। কেউ চাইলে সাবজেক্ট লিখতে পারে এখানে, এটা এখানে না দিয়ে জাস্ট প্রজেক্ট ওয়ার্ক লিখতে পারে এখানে। ঠিক আছে? এটা নিজের মতো করে করা যায়। এরপরে দেখো, এরপরে যেটা আসে সেটা হচ্ছে কি কৃতজ্ঞতা স্বীকার। কৃতজ্ঞতা স্বীকারে কি না, কৃতজ্ঞতা মানে কি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যারা যারা আমাদেরকে এই আমাদের প্রজেক্টটি তৈরি করতে যারা যারা আমাদের সাহায্য করেছে তাদেরকে। ঠিক আছে? তো দেখো, কৃতজ্ঞতা স্বীকারে যখন আমরা যাব, এখানে আমি একটা ফরম্যাট দিয়েছি, খুবই সোজাভাবে এই ফরম্যাটটা দেওয়া আছে। তোমরা চাইলে এই ফরম্যাটটাকে কি না ইউজ করতে পারো। দেখো, এখানে কৃতজ্ঞতা স্বীকারের ফরম্যাটে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে, শুরুটা হয়েছে দেখো যে আমি থেকে। আমি এখানে নিজের নাম, বিদ্যালয়ের নাম দেবে যে কোন স্কুলে তুমি পড়ো বা তোমরা পড়ো। এরপর কোন শ্রেণীতে তোমরা পড়ো, তুমি ছাত্র না ছাত্রী সেটা এখানে উল্লেখ করবে। এরপর এই প্রজেক্টটা সম্পূর্ণ করতে গিয়ে আমি অনেকের সাহায্য ও সহযোগিতা পেয়েছি। প্রথমে আমি আমার বিদ্যালয়ের বিষয় শিক্ষক মানে তোমার সাবজেক্টের টিচার বা শিক্ষিকা হতে পারেন, শ্রী বা শ্রীমতী যিনিই হন না কেন, তার নামকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই, যিনি আমাকে এই বিষয়ের উপর বা এই প্রজেক্টের উপর প্রজেক্টটি করার কি সুযোগ দিয়েছেন। ঠিক আছে? এর এর নির্দেশনা তিনি আমাকে প্রদান করেছেন। কারণ কি টিচার না থাকলে তো আমরা প্রজেক্টটা পেতাম না, তাই না? তাহলে ফার্স্ট অফ অল তাকেই ধন্যবাদ দেওয়া উচিত। এরপর আমাদের সহপাঠী, যারা আমাদের বন্ধু বান্ধব, ঠিক আছে, তো তাদেরকে আমরা ধন্যবাদ দিই, কারণ তারাও আমাদের কি অনেকভাবে সাহায্য করেছে। এরপরে অভিভাবক, আমাদের গার্জিয়ান, সবাই আমাদের সাহায্য করেছে। তো এটা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশটও নিতে পারো। এরপরে আসবে সূচিপত্র। সূচিপত্রতে কি লিখতে হবে? সূচিপত্রতে কিছুই না, শুধুমাত্র তোমরা এখানে কি কি টপিক লিখেছো, নামটা, বিষয়ের নাম, এবং এখানে কোন পেজে রয়েছে সেটা পেজ নাম্বার দিয়ে, 1 হলে 1, 3 হলে 3, 4 হলে 4, এইভাবে করে তোমরা টপিকের নাম দেবে আর কোন পেজে কি রয়েছে এটা লিখে দেবে, বাস।
হয়ে গেল। এরপরে যাই আমরা মূল বিষয়ে। এখানে আমি মূল বিষয়গুলোকে কিভাবে লিখেছি দেখো। দেখো এখানে প্রথমে একটি বিষয় 1 বলে আছে। বিভিন্ন প্রস্তর যুগে প্রধান প্রধান বৈশিষ্ট্য তালিকা। তাহলে বিভিন্ন প্রস্তর যুগে যেমন ইতিহাসে যেহেতু এটা পাথরের যুগগুলো রয়েছে সেটার তালিকার মতো করে বা প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। দেখো শুরু হয়েছে কেমন? ভূমিকা দিয়ে। ভূমিকা দিয়ে। ভূমিকাতে দেখো এখানে আমি আর পড়ছি না, তোমরা দেখে নেবে। ভূমিকাটা খুব ভূমিকা মানে কি? আমার এই যে আমরা যেই টপিকের উপর এই প্রজেক্টটা লিখছি, তাই না? তার সমস্ত যে ধারণা সেটা আমাদের ভূমিকাতেই দিয়ে দেয়। অলমোস্ট আমাদের 50% ধারণাটা আমাদের ভূমিকা দিয়ে দেয়। তার জন্য ভূমিকাটা খুব ভালো করে হওয়া দরকার। ঠিক আছে? তোমরা চাইলে এই ভূমিকাটা দেখে নিতে পারো। ঠিক আছে? এটা স্ক্রিনশট নিয়ে রাখো। এটা দেখে তোমরা পরে লিখে নেবে। চলো এরপরে ভূমিকার পরে আসবে আমাদের মূল বিষয় বা মেন যেটা রয়েছে, তাই না? তো এখানে কি আমরা পাথরের যুগ নিয়ে বলছি, তাহলে পাথরের যুগেরও একটা জিস্ট একটা ছোট্ট করে দেওয়া আছে। ঠিক আছে, এটা দেখে নাও। এরপরে তোমরা চাইলে ভিডিওটাকে স্লো করে তোমরা দেখবে পরে। ঠিক আছে, এরপর পাথরের বৈশিষ্ট্য, পাথরের যুগের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এখানে দেওয়া আছে সেগুলো। হুম। এরপরে পাথরের যুগের কটি শ্রেণীবিভাগ রয়েছে এটা আমি উল্লেখ করেছি এখানে। এরপরে আমরা যেহেতু পাথরের যুগ নিয়ে এখানে বলছি, তাহলে এখানে পাথরের যুগের শ্রেণীবিভাগের উপর বৈশিষ্ট্যগুলো দিতে হবে। তাহলে এখানে বলা আছে যে বিভিন্ন প্রস্তর যুগের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ। দেখো তাহলে এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে প্রথমে আছে কি পুরোনো পাথরের যুগ, তাই না? প্রথমে পুরোনো পাথরের যুগ। এখানে পুরোনো পাথরের যুগের মধ্যে কি কি উল্লেখ করা আছে দেখো। সময়কাল উল্লেখ আছে, হাতিয়ারের কথা উল্লেখ আছে, ঠিক আছে, জীবিকা আর বাসস্থান। এই আমরা 4টা বিষয়ের উপর নিয়ে এই পুরোটাকে একটা তালিকার মতো করেছি। তাহলে কোন সময় থেকে কোন সময়গুলো তোমরা সবাই জানো, আমি বলে দিচ্ছি শুধুমাত্র যে এইভাবে এইভাবে করতে হয়। তো এইভাবে করে তারপর কি না আমাদের পুরোনো পাথর যুগের সম্পর্কিত পুরো কয়েকটি ছবি, যেমন পুরোনো পাথর যুগে মানুষ কোথায় থাকতো? খোলা আকাশের নিচে বা গুহাতে। এই যে তারা গুহা বসতি করছে, ঠিক আছে, তারা আগুন জ্বালাতে শিখলো। এইভাবে আমরা এখানে জানতে পারি। বোঝা গেল? তাহলে এখানে এই ছবিটা আমরা দিতে পারি। এরপরে মাঝের পাথরের যুগ। মাঝের পাথরের যুগে মানে কি? মানুষ গুহা থেকে বেরিয়ে কোথায় থাকবে? ছোট ছোট অস্থায়ী বসতি তৈরি করবে, পশুপালন শিখবে। দেখো যে পশুপালন করছে তারা। আর এই যে অস্থায়ী বাড়ি, এগুলো বাড়ি স্থায়ী বাড়ি না, পার্মানেন্ট তো না এটা। তাই মাঝের পাথরের যুগেও সময়কাল আছে, হাতিয়ারের তারতম্য ছোট হবে, একটু হাতিয়ারটা হালকা হবে, তুলনামূলকভাবে কম মানে হালকা হবে। নবপাথরের যুগের মতো হালকা হবে না, কিন্তু একটু হালকা হবে। তারপর জীবিকা, তারা কি করছে? পশুপালন করছে, শিকার করবে। ঠিক আছে, বাসস্থান। এই ভিত্তিতে আমরা এই বৈশিষ্ট্যগুলো লিখেছি। এরপরে দেখো নতুন পাথরের যুগ। নতুন পাথরের যুগে কি বলা আছে দেখো। এখানেও সেম একই রকম। নতুন পাথরের যুগের সময়কাল, হাতিয়ারের তারতম্য, জীবিকা, বাসস্থান। আর এখানে আমরা জানি যে নতুন পাথরের যুগে মানুষ কি স্থায়ী বসতি তৈরি করবে, তাই না? তাহলে দেখো এই যে দেখো ছবিটাতে, এখানে মানুষ কি স্থায়ী বসতি তৈরি করছে। তো তোমরা চাইলে এই ছবিগুলো যদি কারো মনে হয় তোমরা স্ক্রিনশট নিয়ে এটাকে প্রিন্ট করে নিতে পারো, অথবা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এরপরে এই হচ্ছে আমাদের প্রস্তর যুগ। বিভিন্ন পাথরের যুগে যা যা, তাহলে একটা টপিকের পর আমাদেরকে অবশ্যই সেই টপিক রিলেটেড কি দিতে হয় না, ছবি দিতে হয়। তাহলে কি আমাদের সেটি আরো ভালোভাবে ফুটে তোলে সেই বিষয়টাকে। এবার বিষয় দ্বিতীয় বিষয় দেখো, আমি এটা খুব শর্টে বলছি যাতে তোমরা একটু বুঝতে পারো। ঠিক আছে, অনেকে জানে না কিভাবে করতে হয় না করতে হয়, তো এই জিনিসটাতে তোমার যাতে একটু হলেও আইডিয়াটা চলে আসে, তোমরা এইভাবে করে করবে। বা ভিডিওটাকে স্লো করে দিয়ে তোমরা লেখাগুলো পড়ে নিতে পারো। ঠিক আছে, বেশিক্ষণ ধীরে ধীরে করলে কি না ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে, তাই আমি খুব শর্টে করার চেষ্টা করছি। এবার দেখো হরপ্পা নগর পরিকল্পনা ও তাদের জীবনযাত্রা। ঠিক আছে, এখানেও ঠিক তেমনই, প্রথমে একটা ভূমিকা, তারপর এরপরে দেখতে পাচ্ছি যে হরপ্পার নগর পরিকল্পনা, তাদের হরপ্পার নগরে কি কি ছিল। পাকা ইটের বাড়ি ছিল, ঠিক আছে, মহেঞ্জোদারোতে স্নানাগার ছিল, জল নিকাশি ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম যেটা ছিল তাদের, শস্যাগার, গ্র্যানারিস ছিল যেগুলো। এখানে তারপর একটা ছবি দেওয়া আছে হরপ্পার এই যে মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ। ঠিক আছে, দেখো এই ছবিগুলো যখন দেওয়া হয় ছবির নিচে এটা করতেই হবে, মাস্ট এটা কিন্তু। ঠিক আছে, চিত্র, চিত্র লিখে কিসের ছবি এটা, সেই সেই সব ছবির যে নামটি সেটা আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, এরপরে হরপ্পার জীবনযাত্রা দেখো, এক্ষেত্রে দুটোই আছে, এটা হরপ্পার জীবনযাত্রা আর হরপ্পার নগর। তো হরপ্পার জীবনযাত্রাতে আমরা কি কি দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে। ঠিক আছে, তারপরে হরপ্পার জীবনযাত্রাতে তাদের বৈশিষ্ট্যগুলো কি কি, যে পুরোহিতের আমরা যে ছবি মূর্তিটি পেয়েছি, তারপর অলংকারের ধারণা আমরা পেয়েছি না সেই
ডান্সিং গার্ল থেকে, তাই না, ব্রোঞ্জের তৈরি নারী মূর্তি থেকে, তারপর পোড়ামাটি ভাস্কর্য, শিলমোহর, এগুলো থেকে আমরা বিভিন্ন পশুর কথা জানতে পারি। তো এগুলোর ব্যাপারে দেওয়া আছে। আর এখানে দেখো এই ছবিগুলো আছে বলেই আমার আরো খুব ক্লিয়ারলি এই জিনিসটা আমার মাথায় ফুটে উঠছে। বোঝা গেছে? তার মানে এই ছবিগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য প্রজেক্টের ক্ষেত্রে মাস্ট ছবি দিতে হয়। ঠিক আছে? চেষ্টা করবে দেওয়ার। এরপর চিত্র, চিত্রতে কি কি রয়েছে এখানে আমরা চিত্রতে ক তে দেখো কি রয়েছে, পুরোহিতের রাজার মূর্তি। খ তে কি রয়েছে, ব্রোঞ্জের নারী মূর্তি। গ তে কি রয়েছে না, হরপ্পার শিলমোহর। তো এইভাবে করে উল্লেখ করে দিতে হবে যে আমাদের চিত্রতে কি কি রয়েছে। বোঝা গেল? এরপরে শেষ পেজ, সেটা কিনা উপসংহার। দেখো উপসংহার আমি একটু বলে দিচ্ছি, যেহেতু এটা দুটো টপিক নিয়ে, একটা টপিক নিয়ে তো উপসংহার আমরা লিখতে, উপসংহার মানে কি, কেন দরকার, গুরুত্বটা কি, সেটা আমাদের তুলে ধরতে হবে। দেখো উপসংহারের ক্ষেত্রে এখানে আমরা বলতে পারি যে, দেখো আমি যেটা দুটো একসাথে উপসংহারটা কিভাবে লিখেছি দেখো, পাথরের যুগ ও হরপ্পা সভ্যতার মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ দুটি অধ্যায়। পাথরের যুগে মানুষ পাথরের তৈরি অস্ত্র ব্যবহার করে শিকার ও খাদ্য সংগ্রহ করে জীবনযাপন করত। ধীরে ধীরে আগুন ও কৃষিকাজের ব্যবহার মানুষ শিখেছিল। পরবর্তীকালে এই উন্নয়নের ধারায় হরপ্পা সভ্যতার মতো উন্নত নগর সভ্যতার সৃষ্টি হয়, যেখানে পরিকল্পিত শহর, উন্নত নিকাশি ব্যবস্থা, কৃষি বাণিজ্য বিকাশের দেখা যায়। অতএব আমরা বলতে পারি পাথরের যুগ থেকে শুরু করে হরপ্পা সভ্যতা পর্যন্ত মানুষের জীবনযাত্রা নানা রকম কি হয়েছে না, উন্নত হয়েছে। এই এর মধ্যেই মানব সভ্যতার অগ্রগতি কি হয়েছে, সম্ভব হয়েছে। এবার দেখো শিক্ষা জীবনে আমাদের পড়ার দরকারটা কি, এটা সেটা আমি এখানে লিখে দিয়েছি, যে শিক্ষা জীবনে এই বিষয়গুলি জানার আমাদের দরকার, কারণ এর ফলে আমরা অতীতের ইতিহাস সম্পর্কে সচেতন হই এবং মানব সভ্যতার অগ্রগতির ধারণা আমরা বুঝতে পারি। আমি বারবার বলেছিলাম তোমাদের, এর আগে অনেকবার আমি আমার ক্লাস যারা অ্যাটেন্ড করেছে তোমরা অবশ্যই জানবে, যে ইতিহাস মানে আমরা জানি অতীতের কাহিনী না, মানুষের অতীতের কাহিনী তো অবশ্যই, কিন্তু ইতিহাস মানে হচ্ছে কি মানুষের যে সভ্যতা, তার যে বিবর্তন, তার ধারাবাহিকতার যে কাহিনী সেটা। তো এখানে এটাই বলা হয়েছে যে আমরা মানুষের বিবর্তন বা সভ্যতার বিবর্তন বা মানুষ কিভাবে ধাপে ধাপে এগিয়ে আসলো, সেই পরিবর্তন সম্পর্কে আমরা কি হই না, সচেতন হই। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের উপসংহার। তো এইভাবে সুন্দর করে তোমরা উপসংহার লিখলে অবশ্যই ভালো নম্বর পাবে। এবার বলে রাখি, তোমরা যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, এটি হচ্ছে টেলিগ্রামের কিউআর কোড, বা এই ইউজার নেম দিয়ে তোমরা সার্চ করে জয়েন হতে পারো এখানে, বা এটাকে স্ক্যান করবে তোমরা, এটাকে স্ক্যান করলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। আর এই পিডিএফটা ওখানে দেওয়া আছে। বোঝা গেল? চলো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে প্রজেক্টটা করতে হয়। খুব ভালো করে প্রজেক্ট করো, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।